পিসি বাড়ি থেকে বার হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম পরবর্তী মন্দির দেখার জন্য। সমৃদ্ধির মতো খুব খুশি, খুব আনন্দে রয়েছে। আমরা এবারে যে জায়গাটায় এসেছি সেটা কোনো মন্দির নয়, সেটা একটা আশ্রম, বাবা বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রম। আর ঠিক উল্টো দিকেই রয়েছে বাবা বিজয় কৃষ্ণ গোস্বামীর সমাধিস্থল। জায়গাটা অত্যন্ত নিরিবিলি আর বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা এই আশ্রমটি। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ তার জীবনের শেষ কটা দিন এখানেই কাটিয়েছিলেন। উনি একজন ধার্মিক আর জ্ঞানী ব্যক্তি ছিলেন। এখানেই উনি ধ্যান ধারণা করতেন। ওনার সময়ে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিদের সাথে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিলেন, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তৈলঙ্গ গোস্বামী মহারাজ ইত্যাদি। আশ্রমটির পাশেই বড় রাস্তা রয়েছে, যেখানে গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে। গাড়ি ঘোড়া চললে কি হবে, জায়গাটা অত্যন্ত শান্তিপূর্ণ এরিয়া। এখানে প্রতিদিনই নাম কীর্তন হয় আর সকাল, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। ওনার জন্ম 1851 সালে হয়েছিল আর মৃত্যু 1899 সালে। 1898 সালে উনি এই আশ্রমে আসেন। উনি যেদিন মারা যান সেদিন মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন ও পরে মারা যান। বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন অত্যন্ত বিকশিত আধ্যাত্মিক ব্যক্তি। উনি ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং কেশবচন্দ্র সেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। উনি যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন তাকে উনি পরমহংসজি নামে ডাকতেন, আর পরমহংসজি আকাশগঙ্গা পাহাড়ে থাকতেন। উনি প্রতিদিন শ্রী চৈতন্য চৈতামৃত এবং ভগবত পুরাণ ছাড়াও আশ্রমের গ্রন্থি সাহেব পাঠ করতেন, বিকালে মহাভারত পাঠ করতেন, আর সন্ধ্যার সময় আরতি আর কীর্তন হতো এই আশ্রমে। জায়গাটা সত্যি অসাধারণ, বিভিন্ন লোকের সমাহার এখানে একটু আমরা ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। সমৃদ্ধি মাও খুব খুশি। এবার আমরা যাব ওনার সমাধিস্থলে। ওনার সমাধিস্থলের কাছে ঢুকতেই গাটা কেমন ছমছম করে উঠল। জায়গাটা অত্যন্ত নিরিবিলি আর শান্তিপূর্ণ এলাকা। ওনার সমাধির চারপাশে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। স্থানীয় গার্ডরা আমাদেরকে বারণ করলো ভিডিও তোলার জন্য, তাই আমরা এখানেই ভিডিওটা স্টপ করতে বাধ্য হলাম। ওখানে বেশি সময় নষ্ট না করে আমরা বাইরে বেরিয়ে আসলাম পরবর্তী মন্দির দেখার জন্য। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম আমরা আগেরটা জগন্নাথ দেবের পিসি বাড়ি গেছিলাম, এবার আমরা দেখব জগন্নাথ দেবের মাসির বাড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত জগন্নাথ দেবের মাসির বাড়িটাও বন্ধ। সেই লকডাউন থেকেই নাকি বন্ধ হয়ে পড়ে আছে, এখনও খোলেনি। ড্রাইভার দাদা আমাদের এবারে যে মন্দিরটার কাছে নিয়ে এসছে সেই মন্দিরে নাকি একটি সোনার কৃষ্ণ ঠাকুর রয়েছে, আরও নাকি অনেক কিছু রয়েছে। আমরা অধীর আগ্রহে পথ চলছি আর ভাবছি যে কখন ঠাকুরটাকে দর্শন করব আর মন্দিরটাকেও দর্শন করব। কিন্তু খুব বাজে একটা অভিজ্ঞতা হলো আমাদের। শ্রাবণী মন্দিরের ভেতরে প্রবেশ করলেও আমি প্রবেশ করতে পারলাম না। একটা বয়স্ক পান্ডা আমাকে ঠেলে সরিয়ে দিল। সমৃদ্ধি আমার কোলে। আমার মাথাটা খুব গরম হয়ে গেল। ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন বাচ্চা অ্যালাউ নেই এই মন্দিরে। আমি বললাম কেন? উনি বললেন কেনর কোনো উত্তর নেই, যেতে হলে বাচ্চাকে বাইরে রেখে আসো। যে মন্দিরে বাচ্চাদের কোনো স্থান নেই সেখানে আমিও যাব না। ওনাকে বললাম বাচ্চাকে কার কাছে রাখবো, উনি কোনো উত্তর দিলেন না, রাখে ফুসফাস করছে। হঠাৎ এক কম বয়সী পান্ডা আমাকে বললো দাদা কিছু মনে করবেন না, উনি এমনই। আসলে বাচ্চারা যদি বাথরুম করে দেয় তাহলে অপবিত্র হয়ে যাবে আমাদের ঠাকুর, যার জন্যই বাচ্চাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরে যেতে হলে উনি ঘুরে আসুক, মানে শ্রাবণী কথা বললো, তারপর বাচ্চাকে ওনার কাছে দিয়ে তারপর আপনি যাবেন। আমি বললাম কেন, আমার বাচ্চা তো প্যাম্পার্স পরে আছে, ওর বাথরুম লিকেজ কী করে হবে? উনি সাথে সাথে কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন এটা আমাদের অনেক পুরাতন রীতি, 4 বছরের নিচে কোনো বাচ্চাকে অ্যালাউ করা হয় না মন্দিরের ভেতরে। আমি বললাম যাবই না তোমাদের দেবতাকে দেখতে, বলে বাইরে চলে আসি। যেখানে বাচ্চাদের জায়গা নেই সেখানে আমিও যাব না। সবাই বলে বাচ্চা নাকি নারায়ণ, আর নারায়ণের আর এক রূপ শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ বাচ্চাদের খুবই ভালোবাসতেন। তাহলে এই নিয়ম কিসের জন্য? সব থেকে খারাপ লাগছে যখন আমার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যেন মনে হচ্ছিল সমৃদ্ধি হয়তো নিচু জাতের বা অনেক পাপ করেছে। যদিও এই যুগে দাঁড়িয়ে কেউ নিচু জাত বিশ্বাস করে না, কিন্তু উনি যেহেতু বয়স্ক পান্ডা, উনি হয়তো সর্বজান্তা। আপনাদেরকেও একটা কথা বলে রাখবো, যখনই ওই মন্দিরে যাবেন অবশ্যই আপনাদের যদি 4 বছরের নিচে বাচ্চা থাকে তাকে অবশ্যই বাড়িতে রেখে যাবেন, গিয়ে তারপর এই মন্দিরটা দর্শন করবেন। মন্দির থেকে বার হয়ে আমরা গাড়িতে করে সোজা চলে যাই পুরীর বিচে। আমরা আর হোটেলে গেলাম না, এখানেই আমরা নেমে পড়লাম, কারণ এখানে কিছু কেনাকাটি আছে।
আজকে পুরীর লাস্ট দিন, তাই আজ একটু কেনাকাটা করতে হবে। আমি, শ্রাবণী আর সমৃদ্ধি তিনজনই চলে গেলাম একটা বাসনের দোকানে, যেখানে অ্যালুমিনিয়ামের সব বাসনপত্র বিক্রি হচ্ছিল। ওখান দিয়ে দুটো আমরা জিনিস কিনলাম। তারপরে চলে এলাম একটা টুপির দোকানে। সমৃদ্ধির জন্য একটা বড় টুপি কিনে নিলাম। সমৃদ্ধি অনেকদিন ধরেই শ্রাবণীর ব্যাগটা ধরে টানাটানি করছিল। তা আমরা বুঝলাম যে না, সমৃদ্ধির জন্য একটা ব্যাগ প্রয়োজন। তাই ব্যাগ খুঁজতে খুঁজতে অনেক দোকান দেখলাম, কিন্তু সমৃদ্ধির সাইজের কোনো ব্যাগ পেলাম না। অবশেষে একটি দোকান দিয়ে সমৃদ্ধির সাইজের ছোট ঝোলা ব্যাগ পেলাম। সেইটাই শ্রাবণী আর আমি মিলে কিনে দিলাম, আর সেটা নিয়েই সমৃদ্ধি খুব খুশি। সমৃদ্ধিকে খুব সুন্দর লাগছিল ব্যাগটা যখন কাঁধে নিয়ে ও হাঁটছিল, সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠছিল, ওটাও খুব সুন্দর লাগছিল। তারপরেই আমরা রাস্তার ধারে আসতেই একটা আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনলাম দুজনের জন্য। আমার ঠান্ডা লেগে আছে, এখন আমি খাবো না। তো দুজনের খাওয়ার স্টাইলটা দেখো, পুরো এক, যেন জেরক্স কপি। আর ড্রেসটাও পড়েছে সেম। আর তোমরা লক্ষ্য করেছো ওদের ব্যাগটা নেওয়ার স্টাইলটাও কিন্তু এক। আমরা যখন হোটেলের দিকে আসছিলাম তখন একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল শ্রাবণীর, শাড়িটা আমরা নিয়ে নিলাম। এবার পালা কিছু গজা নেওয়ার, তাই কাকাতুয়া দোকানে চলে গেলাম। ওখান দিয়ে কিছু গজা নিয়ে নিলাম প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য। আর তার সাথে নিয়ে নিলাম জগন্নাথ দেবের কিছু মূর্তি। আর হ্যাঁ, তার সাথে সাথে কিছু পেন নিয়ে নিয়েছিলাম, আর বাসনও নিয়ে নিয়েছিলাম পুরীর আজকে লাস্ট দিন। কাকুরা বলে দিয়েছে কাল সকাল 5টা থেকে 5:30টার মধ্যে বাস ছেড়ে দেবে। মনটাও একটু খারাপ যে জগন্নাথ ধাম থেকে আমাদের চলে যেতে হবে, ফের কবে আসবো ঠিক নেই। পুরীর ব্লগটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরে ব্লগটা দেখতে থাকো।